স্বাধীনতার ইতিহাসে বাংলাদেশের মুদ্রাস্ফীতিজনিত সমস্যা কি সর্বোচ্চ জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে? অন্তত হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে যে হারে মূল্যবৃদ্ধি হচ্ছে এবং আন্তর্জাতিক বাজার মূল্যে যেভাবে বাংলাদেশের টাকার দাম কমার সম্ভাবনা দেখা যাচ্ছে, তা নিঃসন্দেহে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বড় চ্যালেঞ্জ। এবার আসি, হাসিনা কিভাবে এই মুদ্রাস্ফীতিকে কন্ট্রোল করতে পেরেছিলেন, যা নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে কার্যত তাদের হাতছাড়া হতে শুরু করেছে। এক্ষেত্রে মনে রাখা দরকার, মুদ্রাস্ফীতি অনেকটা নির্ভর করে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের উপর। আগামী 10 বছরে হাসিনার সরকার বাংলাদেশ সবথেকে বেশি প্রতিবেশী দেশ, যে দেশের সবথেকে বেশি সহায়তা পেয়েছে তা নিঃসন্দেহে ভারতবর্ষ। অর্থাৎ আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে ভারতবর্ষের সাথে বাংলাদেশের যে সুসম্পর্ক বজায় ছিল, সেই সম্পর্কের ভিত একটু নড়াচড়া হতেই বাংলাদেশের মূল্যবৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি ইতিহাসে সর্বোচ্চ জায়গায় পৌঁছাতে চলেছে। কথা আমি বলছি না, তথ্য বলছে। তথ্য এবং পরিসংখ্যান যদি দেখেন, তাহলে দেখতে পাবেন প্রায় 2012 সালের পর 2024 সালে বর্তমান বাংলাদেশের যে বাজার মূল্য, তা কিন্তু ক্রমেই বাড়তে শুরু করেছে। এর পিছনে নিঃসন্দেহে অনেকগুলো কারণ আছে। তবে যদি এই মুহূর্তে ইউনূস সরকার সেই মুদ্রাস্ফীতিজনিত সমস্যা না মেটাতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের কাছে ভবিষ্যতে এক বিপর্যয় নেমে আসতে শুরু করেছে। ছাত্র আন্দোলন কিংবা ভারত বিরোধী আন্দোলন করলেই যে মুদ্রাস্ফীতি বা মূল্যবৃদ্ধি কন্ট্রোলে আনা যাবে না, আমার মনে হয় ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের বিভিন্ন মানুষ সেটা উপলব্ধি করতে পারছেন। কেন বললাম এতগুলো কথা, তারই গোটা বিস্তারিত বিবরণ দেবো আজকের এই ভিডিওতে। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আমি শিবম। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে থাকবেন। আমরা বাংলাদেশ ভারত সংক্রান্ত একদম নিখুঁত তথ্য আপনাদের সামনে রেগুলার ওয়েতে উপস্থাপন করব। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দেশের মধ্যে ও আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ বেড়েছে। শেখ হাসিনা পদত্যাগের পর থেকেই অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি দ্রুত অবনতির দিকে গেছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই অবস্থাতে বাংলাদেশ শ্রীলঙ্কার মতো গভীর সংকটে পড়তে পারে। ঠিকই শুনেছেন, যে শ্রীলঙ্কা আরো একবার রাষ্ট্রনায়কদের বিরুদ্ধে আন্দোলন করে সারা বিশ্বের কাছে খ্যাতি অর্জন করেছে, সেই শ্রীলঙ্কা কিন্তু ভীষণভাবে মূল্যবৃদ্ধি এবং মূল্যস্ফীতির সামনে, বা এই যে মূল্য বৃদ্ধি হচ্ছে, সেই সমস্যার সংকটে গিয়ে পড়েছিল। অর্থাৎ আবেগ দিয়ে কোনো দেশ স্বাধীনতা অর্জন করলে, রাষ্ট্রনায়ক বিতাড়িত হলে সব থেকে বেশি যেটাতে এফেক্ট করে তা হলো সাধারণ মানুষের কাছে বাজার দ্রব্য, বাজার মূল্য যে পরিমাণ বাড়তে শুরু করেছে বাংলাদেশ, তার নেপথ্যে কারণগুলো কি আমি এই ভিডিওতে আপনাদের বলছি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং রাজনৈতিক এবং অর্থনৈতিক যে কাঠামো, তার ভিত এমন একটা জায়গায় চলে গেছে যে বড় বড় অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হতে পারে। অর্থাৎ বাংলাদেশে বহু সমর্থক এই বাংলাদেশের এই ছাত্র আন্দোলনটাকে শ্রীলঙ্কার আন্দোলনের সঙ্গে তুলনা করেন। নিঃসন্দেহে কোনো দেশের রাষ্ট্রনায়ক যদি কোনো আন্দোলনের ফলে দেশ থেকে চলে যেতে বাধ্য হন, তাহলে সেই আন্দোলনকে বা সেই আন্দোলনের কাছে আপনাকে ঋণ স্বীকার করতেই হয়। কিন্তু আফটার এফেক্টস, প্রত্যেকটা আন্দোলনের একটা আফটার এফেক্টস থাকে। এই আন্দোলনের আফটার এফেক্টস রূপে যে মূল্য বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতিজনিত সমস্যা বাংলাদেশের মার্কেটকে ক্রমে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে, তাতে কিন্তু আরো একবার মনে হচ্ছে শুধু আন্দোলন শ্রীলঙ্কার মতো নয়, বাংলাদেশের বাজার মূল্য বা বর্তমান অর্থনৈতিক বাজারও কিন্তু শ্রীলঙ্কার মতোই হতে চলেছে। কেন আমি বলছি, তথ্য কি বলছে আপনি শুনুন। প্রথম ক্ষেত্রে বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের অর্থনৈতিক চিত্র উদ্বেগজনক। জুলাই মাসে মুদ্রাস্ফীতি প্রায় 12 বছরের সর্বোচ্চ 11.66% ছুঁয়েছে। খাদ্য মূল্যস্ফীতি এই 13 বছরের মধ্যে প্রথমবারের মতো 14% ছাড়িয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে 20.48 বিলিয়ন ডলারে নেমে এসছে, যা গত মাসে ছিল 21.78 বিলিয়ন ডলার। টাকার অবমূল্যায়ন বিভিন্ন ক্ষেত্রে কমতে শুরু করেছে। এই পরিসংখ্যানে স্পষ্টত দেখা যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি গভীর থেকে গভীরতর সমস্যার দিকে যাচ্ছে। বিশেষ করে আরো বেশি সমস্যা যেটা হচ্ছে, সেটা হলো খাদ্য মূল্য, যেটা সাধারণ মানুষের কাছে দিনের শেষে ম্যাটার করে। সেই খাদ্য মূল্যের দাম কিন্তু ভীষণ আকারে বাড়তে
শুরু করেছে বা এখনো যদি কন্ট্রোল করা যায় সেটি কিন্তু কমতে পারে। কিন্তু বিদেশি মূল্য বা বিদেশি যে একটা দেশের যে সম্পদ হয় তার পরিমাণ যখন কমতে শুরু করে সে সেটা চালানো বা সেটাকে ট্যাকেল করা কিন্তু একটা সরকারের সব থেকে কঠিন কাজ বলে আমার অন্তত মনে হয়। এর কারণ কি? এর কারণ যদি আমরা বিভিন্ন ভাগে ভাগ করি তাহলে প্রধানত 3 থেকে 4টে কারণ আমার ভীষণ মাত্রায় মনে হয়েছে। 1 নম্বর, নিঃসন্দেহে রাজনৈতিক যে গভীর সংকট তার কারণ। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, অন্তর্বর্তীকালীন উপদেষ্টারা বারংবার বদল হচ্ছে, কিন্তু মানুষের যে মৌলিক ইস্যু, মৌলিক সমস্যা সেটাকে কতজন হাইলাইট করছেন আমার কাছে কিন্তু একটা বড় প্রশ্ন আছে। ভারত বিরোধী আবেগ আছে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক তা যদি টলমটল অবস্থায় থাকে তাহলে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সমস্যা আসতে পারে বাংলাদেশের মার্কেটে। দেখুন, প্রথম কারণ হলো ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। মানে যদি একটা দেশে কমপ্লিট আপনার ইয়েটা যদি ডিসরাপ্ট হয়ে যায়, যদি মানে সাপ্লাই চেইন যদি ডিসরাপ্ট হয়ে যায়, তাহলে ডিমান্ড সাপ্লাই সমস্যা হবে। ওরা বলছে আমরা ভারত থেকে কিছু নেব না। বেশ কিছুদিন ধরে ওদের একদিকে কাঁচামালের ডিসরাপশন ছিল, অন্যদিকে মানে তৈরি হওয়া যে প্রোডাক্ট ইন্ডিয়া থেকে যাওয়া সেটা ডিসরাপ্টেড ছিল। এবং ওরা যদি বলে যে ভারতবর্ষ থেকে আর কোনোদিন কিছু নেব না, তাহলে মুদ্রাস্ফীতিটা একদম চূড়ান্ত মানে উচ্চসীমায় গিয়ে পৌঁছাবে, যেখানে ওরা কোনো জিনিস কিনতে পারবে না, ওদের দারিদ্র একটা বিশাল জায়গায় যাবে। মানে এইটা হলো কারণ। মানে মেইনলি মানে যদি ডিমান্ডের থেকে যদি সাপ্লাই কম হয় তাহলে তো মুদ্রাস্ফীতি হবেই। ওদের পুরো এই এতদিনের গন্ডগোলে পুরো জিনিসটা ডিসরাপ্টেড হয়ে গেছে। মানে এটা বাংলাদেশের মুদ্রাস্ফীতির অন্যতম কারণ আর কি। কেন বলছি এই কথাগুলো? শেখ হাসিনা পদত্যাগের পর দেশের রাজনৈতিক অস্থিরতা তীব্র আকার ধারণ করেছে। পণ্য সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত, ব্যবসায়িক ক্ষেত্রে অনিশ্চয়তা ও সংকট বাড়ছে, নগদ টাকার যোগান কমে যাওয়ায় অর্থনৈতিক কার্যক্রম ধীর গতিতে হয়েছে, বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ নিয়ে দ্বিধাগ্রস্ত। বাংলাদেশের ব্যাংক জরুরি পদক্ষেপ হিসাবে নগদ উত্তোলনের উপর কঠোর বিধি নিষেধ আরোপ করেছে। নাগরিকরা এখন একবারে মাত্র 2 লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারছেন, যা ব্যবসা বাণিজ্যকে আরো সংকটের মধ্যে দিয়ে চলে আসছে। নিঃসন্দেহে এই 2 লক্ষ টাকা, অর্থাৎ মানুষের হাতে যদি টাকা না থাকে ব্যবসা বাণিজ্য কমবে, এটাই বিশ্ব অর্থনীতির মূল সূত্র এবং ফান্ডামেন্টাল একটা পয়েন্ট। পরবর্তীকালে কি হচ্ছে, কিভাবে এই সরকার চ্যালেঞ্জটা সামলাতে পারে? আপনারা যদি দেখেন, নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই সরকারের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ হলো মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনা, বিদেশি মুদ্রা রিজার্ভ বাড়ানো, অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, রাজনৈতিক উত্তেজনা প্রশম করা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা পুনরুদ্ধার করা। অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক উপদেষ্টা সালাউদ্দিন আশাবাদী করেছে বিভিন্ন ক্ষেত্রে দ্রুত পরিস্থিতি তারা নিয়ন্ত্রণ আনতে পারবেন। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট হলো আন্তর্জাতিক ক্ষেত্রে আন্তর্জাতিক সম্পর্ক কি সুদৃঢ় ও সুমজবুত করতে পারবে বাংলাদেশ। একাধিক ছাত্রনেতা ভারতের বিরুদ্ধে যে ধরনের কথা বলেছেন, এরপর কি ভারত সরকার হোল হার্টেডলি বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের জন্য যে খোলা পথ সেটাকে খুলে দিতে পারবে? এই প্রশ্ন কিন্তু বিভিন্ন মহলে উঠতে শুরু করেছে। শুধু তাই নয়, আপনি যদি শ্রীলঙ্কার সংকটের সঙ্গে বাংলাদেশ সংকটটা একটু তথ্য ভিত্তিক মেলান তাহলে কি জানতে পারবেন, শুনুন। বাংলাদেশ বর্তমান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলও ভীষণ মাত্রায় উদ্বিগ্ন। বিশ্ব ব্যাংক ইতিমধ্যেই বাংলাদেশকে খাদ্য মূল্যস্ফীতির কারণে লাল তালিকাভুক্ত করেছে। এই পরিস্থিতি অনেকটাই 2022 সালের শ্রীলঙ্কার সংকটের সঙ্গে তুলনীয়। শ্রীলঙ্কার সংকটে কি ছিল 2022 সালে? তীব্র মুদ্রাস্ফীতি ছিল 70%, বৈদেশিক মুদ্রার তীব্র সংকট ছিল, ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয়েছিল শ্রীলঙ্কার সরকার, রাজনৈতিক অস্থিরতা এবং জ্বালানি এবং খাদ্য সংকট তো ছিল। একদম হুবহু বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতি। মুদ্রাস্ফীতির সমস্যা শ্রীলঙ্কার মতো, অর্থনৈতিক পরিকাঠামো যেটা ভেঙে দিতে পারে, বিদেশি মুদ্রা যেটা কমতে শুরু করলে দেশের সম্পদ কমে, মুদ্রাস্ফীতি হয়, মূল্য বৃদ্ধি বাড়ে। ফলে সেক্ষেত্রে বাংলাদেশের সাথে শ্রীলঙ্কার আরো বিভিন্ন জায়গায় মিল আছে। আমি যদি আপনাদের বলি তাহলে দেখবেন বর্তমানে বাংলাদেশের বাড়তি মুদ্রাস্ফীতি 11.66%। বিদেশি মুদ্রার দাম কমতে শুরু করেছে, রাজনৈতিক অনিশ্চয়তা, সরবরাহ ব্যবস্থায় বাধা এবং নিঃসন্দেহে সরবরাহ এবং আমদানি রপ্তানি যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে আর্থিক খাতে কিন্তু চাপ বৃদ্ধি হয় কোনো দেশের সরকারে। অর্থাৎ কোথাও গিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে যদি সুসম্পর্ক বর্তমানে বজায় রাখতে না পারে ইউনিসের অন্তর্বর্তীকালীন সরকার, বাংলাদেশের সমাজ ব্যবস্থা অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু ভেঙে যাওয়ার মুখে।
আপনারা হিসাব করে তথ্য ভিত্তিক বোঝার চেষ্টা করবেন, আবেগ দিয়ে এই প্রতিবেদন দেখবেন না। তথ্য যদি দেখেন তাহলে আমি তথ্য দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি ঠিক কোথায় বাংলাদেশের কিন্তু এই মুহূর্তে ফিনান্সিয়াল ডিসঅ্যাডভান্টেজ বা ক্রাইসিস ক্রিয়েট হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। শুধু তাই নয়, ভবিষ্যৎ পরিণতি কি হতে পারে এই অর্থনৈতিক পরিকাঠামো, সেটা আমি আপনাদের একটু আলোকপাত করার চেষ্টা করছি। এক্ষেত্রে বিশেষজ্ঞরা মনে করছেন দ্রুত এবং কার্যকর পদক্ষেপ না নেওয়া হয় তাহলে শ্রীলঙ্কার মতোই পরিস্থিতি হতে পারে। কিন্তু এই জন্য কি প্রয়োজন? এই জন্য প্রয়োজন হয় আন্তর্জাতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা, আন্তর্জাতিক মহলে নিজেদেরকে অবস্থানকে দৃঢ় করতে হবে। আইন আদালত বিভিন্ন ক্ষেত্রে থাকবে, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থাকবে, কিন্তু ব্যবসা বাণিজ্য না হলে দেশের অর্থনীতি কিন্তু থাকবে না। আজ না হয় কাল সাধারণ মানুষ কিন্তু আবেগ দিয়ে ভাববেন না, পেটে যদি টান পড়ে আবেগের দাম থাকে না, এটা মাথায় রাখবেন। সরকারের প্রধান কাজ হলো রাজনৈতিক অস্থিরতা কমিয়ে দুই দেশের শুধু নয় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক এস্টাবলিশ করা, বিদেশি মুদ্রার যে রিজার্ভ যেটা কমতে শুরু করেছিল সেই বিদেশি মুদ্রার বাড়ানোর দিকে নজর দিতে হবে, যেন মানুষের হাতে টাকা দিতে হবে। মানুষকে যদি ক্যাশ ফ্লো করার এই পারমিশনটা দেওয়া না হয় বর্তমানে, তাহলে কিন্তু কোথাও গিয়ে অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে যেতে পারেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নিজেও নোবেল জয়ী অর্থনীতিবিদ, নিঃসন্দেহে এই বিষয়গুলো ভাববেন। পরবর্তীকালে দুর্নীতি দমন নিঃসন্দেহে একটা বড় চ্যালেঞ্জ। সামগ্রিকভাবে বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে অর্থনৈতিক এবং রাজনৈতিক স্থিতিশীলতা কিভাবে ফিরিয়ে আনা যায়। কিন্তু যদি না যায় তাহলে কিন্তু শ্রীলঙ্কার মতো এক অর্থনৈতিক সংকটের মুখে পড়তে চলেছে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ। পাশাপাশি কিছু তথ্য আপনাদের দিয়ে রাখি, প্রতিবেশী দেশ এই মুহূর্তে বাংলাদেশকে কি কি বিষয়ে সহায়তা করতে পারে বা কোন কোন বিষয় বাংলাদেশ অলরেডি ভারতের কাছে ডিপেন্ডেন্ট। ঋণ, যা কিনা একটা অর্থনৈতিক কাঠামোর অন্যতম বড় অংশ। সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশকে বিভিন্ন খাতে ঋণ প্রদান করেছে। 2011 সালে অবকাঠামো উন্নয়নের জন্য $750 মিলিয়ন ঋণ দেওয়া হয়। 2014 সালে ভারত বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে 100 কোটি টাকা মার্কিন ডলার ঋণ দেয়। ঋণের সীমানা ভীষণ মাত্রায় ছাড়িয়ে যায় বিভিন্ন ক্ষেত্রে। ভারতের বিএইচএল আর আইআরটিসি থেকে বিভিন্ন যন্ত্রপাতি ক্রয় করার জন্য প্রায় 862 মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেওয়া হয় বাংলাদেশকে। পরবর্তীকালে ক্ষুদ্র বিনিয়োগ, ক্ষুদ্র উন্নয়নে $10 মিলিয়ন এবং পরবর্তীকালে আরো দুই দেশের যে ব্যবসা বাণিজ্য তার পরিকাঠামো বাড়িয়ে 700 কোটি টাকার ছাড়িয়ে যায় হাসিনা সরকারের আমলে। অর্থাৎ হিউজ মনিটারি ট্রানজাকশন কিন্তু হয়েছে হাসিনা সরকারের সঙ্গে ভারত সরকারের। এবার এই বিষয়গুলো যদি বন্ধ হতে শুরু করে, যদি দুই প্রতিবেশী দেশের মধ্যে সুসম্পর্ক বজায় না থাকে, তাহলে কিন্তু এই 800 বিলিয়ন বা 700 কোটি যে অর্থনৈতিক পরিকাঠামো তা কিন্তু তাসের ঘরের মতোই ভেঙে পড়তে পারে। সাধারণ মানুষ, বাংলাদেশের সাধারণ মানুষকে এত কিছু বোঝেন, সাধারণ মানুষ জিনিসপত্রের দাম বাড়া থেকে শুরু করে যে ইস্যুগুলো ফেস করছেন তার মূলে কিন্তু রয়েছে এই অর্থনৈতিক পরিকাঠামোর ডিজাস্টার একটা কন্ডিশন। ভারত বিরোধী হলেই হয় না, আবেগ দিয়ে অর্থনীতি চলে না, অর্থনীতি চলে রাজনৈতিক সুসম্পর্ক, কূটনীতি, একাধিক বিষয়ের উপর। ঠিক এই জায়গাগুলোর উপর কিন্তু বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের ভীষণ মাত্রায় গুরুত্ব দেওয়া উচিত, না হলে কিন্তু শ্রীলঙ্কার মতো ভয়াবহ পরিস্থিতি হতে চলেছে বাংলাদেশের। এই নিয়ে আমরা কথা বলেছিলাম অর্থনৈতিক বিশেষজ্ঞ সুদীপ্ত গুহের সঙ্গে। সুদীপ্ত গুহ কি বলেছেন আমি আপনাদের বিভিন্ন ক্ষেত্রে শোনাচ্ছি, আরো শোনাবো, শুনুন। ওরা যে মেইন বিজনেস গুলো করে তার কাঁচামালগুলো আমাদের দেশ থেকে যায়। যেমন ধরুন তুলা, তো ওদের যে কটনের বিজনেস, তুলো আমাদের দেশ থেকে যায়। ওদের যে কটনের বিজনেস, যে কটন মিলগুলো আছে সেগুলো মেইনলি অর্ডার পায় ইন্ডিয়া থেকে। ইন্ডিয়ান বড় বড় রিলায়েন্স থেকে শুরু করে ডেনিম, এরা ওদের ওখানে অর্ডার দেয়, ওরা জিনিসটা বানায়, আবার ইন্ডিয়ান কোম্পানিগুলো সেগুলো বাইরে এক্সপোর্ট করে। ফলে ঘটনা হচ্ছে যে ওরা ইন্ডিয়াকে ছাড়া ওরা থাকতে পারবে না, ওদের পাওয়ার, ওরা ইন্ডিয়ার উপর ডিপেন্ডেন্ট। ওদের একটা বড় পোর্শন ওরা আদানি থেকে, আপনারা জানেন, ওরা পাওয়ার নিচ্ছে। অনেকে বলছে যে আদানি পাওয়ার দরকার নেই, কিন্তু আদানি পাওয়ার যদি ওরা না নেয় আগামী দিনে ওরা ওদের ইন্ডাস্ট্রি চালাতেই পারবে না। ওদের ওই মানে ইন্ডাস্ট্রিতে যে পাওয়ারটা দরকার হয় সেটা ওরা সাপ্লাই করতে পারবে না। এছাড়া ধরুন মেডিসিন, ওদের দেশে ডাক্তার বলতে গেলে নেই। মানে ওরা জানেন মেডিসিনের জন্য ওরা পুরোপুরি আমাদের উপর ডিপেন্ডেন্ট, এবং মেডিকেশনের জন্য এটা ওরা চীন দিয়ে রিপ্লেস করতে পারবে না। মানে চীনের যে মেডিকেশন সিস্টেম তার সঙ্গে বাংলাদেশের মেডিকেশন সিস্টেম চলতে পারে না। ফলে ওরা ইন্ডিয়াকে ছাড়া ওরা চলতে পারবে না, মানে এটাই ধারণা। তবে ঠিক আছে, নো ওয়ান ইজ ইন্ডিসপেন্সেবল। ওরা যদি বিকল্প কোনো রাস্তা আনে সেক্ষেত্রে আবার মুদ্রাস্ফীতি বাড়বে। আপনি প্রথম যে প্রশ্নটা করলেন, মুদ্রাস্ফীতি অনেকটা বাড়বে এবং ওরা সার্ভিস পাবে না।